স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আলোচনা করব মূলত যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং কিছুদিন পরেই যারা এই 2023 সালে কিছুদিন পরেই যারা টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকে নিয়ে। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে কি কি বড় কোশ্চেন থাকছে এবং সাথে কি উত্তর থাকছে সেটা কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখে নেব বা আলোচনা করব সেই সম্বন্ধে। তো দেখো, অনেক ভাই বোনেরা আছো যারা বিভিন্ন পারিবারিক প্রতিকূলতার জন্য পড়াশোনা করতে পারো না, বিভিন্ন বড় কোশ্চেনের যেগুলো নোটস হয় সেগুলো জোগাড় করতে পারো না, টিউশনিতে যেতে পারো না ভালো করে। তো তাদের কথা মাথায় রেখে কিন্তু এই সমস্ত বড় কোশ্চেনগুলো করে দেওয়া এবং সাথে তার উত্তরগুলোও দিয়ে দেওয়া, যাতে তারা পরীক্ষাটা দিয়ে অন্তত একটা ভালো রেজাল্ট করার সুযোগ পায়। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। আর পরের ভিডিওতে তোমরা কিন্তু এমসিকিউ আর এসএকিউ এর সাজেশান, এমসিকিউ এর উত্তর এবং এসএকিউ এর সাজেশান তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো অবশ্যই পরের ভিডিওর দিকে নজর রাখবে। আর এই ষষ্ঠ অধ্যায় থেকে কোন কোন পয়েন্টগুলো, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কোন কোন পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, সেই ভিডিও যারা দেখোনি তাদের জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। এর আগের ভিডিওতে করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো কি কি কোশ্চেন আছে, অর্থাৎ এই যে কোশ্চেনগুলো দিচ্ছি টেস্টে, কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে এই কোশ্চেনগুলো থাকবে। সাথে 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, কিন্তু এই পরীক্ষাতেও এই কোশ্চেনগুলো অবশ্যই থাকবে। তো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা অবশ্যই খাতায় লিখে উত্তরগুলো মুখস্থ করে তারপর কিন্তু পরীক্ষা দিতে যাবে। আশা করি কোনো রকম আটকাবে না। এই সমস্ত কোশ্চেন যদি তুমি পড়ে যাও, বা উত্তরগুলো কিন্তু খুবই সহজ সরল ভাষায় লেখা, কোনো জটিলতার কোনো ব্যাপার নেই। তো অতি সহজ সরল ভাষায় করে দেওয়া উত্তরগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়ে মুখস্থ করে রাখতে পারবে। তো কি কি কোশ্চেন আছে আর উত্তর আছে তোমরা একবার দেখে নাও। তো দেখো, ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের যে যে বড় কোশ্চেন, অর্থাৎ 8 নম্বর কোশ্চেনগুলো সাজেশন হিসেবে থাকে, তার উত্তরগুলো তোমরা একবার দেখো। প্রথমে বলছে, দেখো প্রথম প্রশ্নটা, দেখো 1942-এর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। অথবা এর সাথে আরেকটা কীরকম কোশ্চেন থাকতে পারে, দেখো 1942-এর আগস্ট আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার আমরা উত্তরের দিকে চলে যাব। প্রথমে দেখো পটভূমি। দেখো বলছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্তিম পর্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল ভারত ছাড়ো আন্দোলন, যা আগস্ট আন্দোলন নামেও পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতের জাতীয় আন্দোলনের এক নতুন মোড় নেয়। ব্রিটিশ সরকার ভারতকে যুদ্ধরত দেশ বলে ঘোষণা করার সাথে সাথেই ভারতীয় রাজনীতি প্রতিবাদে সক্রিয় হয়ে ওঠে। ইতিমধ্যে জাপান অক্ষশক্তির পক্ষে যুদ্ধ ঘোষণা দিলে বা যুদ্ধে যোগ দিলে জাপান কর্তৃক ভারতের আক্রমণের সম্ভাবনা দেখা দেয়। এই পরিপ্রেক্ষিতে ভারতের পূর্ব সহযোগিতা লাভের আশায় ব্রিটিশ সরকার স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস 1942-এর মার্চে ভারতে পাঠান। ক্রিপস মিশন ব্যর্থ হলে সারা দেশে ক্ষোভ ও হতাশায় ফেটে পড়ে। গান্ধীজি সেই মুহূর্তে জাপানের হাত থেকে ভারতকে রক্ষা করার জন্য ব্রিটিশদের ভারত ছাড়ার দাবিতে সোচ্চার হন। এবার বলছে ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ। বলছে, দেখো 1942-এর 14 জুলাই কংগ্রেসের কার্যনির্বাহক সমিতি ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন। এই প্রস্তাবে বলা হয় শুধুমাত্র ভারতের স্বার্থ নয়, ন্যাৎসিবাদ ও ফ্যাসিবাদ প্রভৃতি সর্বপ্রকার সাম্রাজ্যবাদ তৎপরতার অবসানের জন্য ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হওয়ার প্রয়োজন। ব্রিটিশ সরকার কংগ্রেসের দাবি গ্রহণ না করলে গান্ধীজির নেতৃত্বে এক ব্যাপক আন্দোলন শুরু হয়। গান্ধীজি বলেন, পূর্ব স্বাধীনতা ছাড়া আমি আর কিছুতেই সন্তুষ্ট হব না। গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই উক্তিটি এই সময় গৃহীত হয়। এরপর পরের পয়েন্ট দেখো, আন্দোলনের প্রসার। বলছে, দেখো ব্রিটিশ সরকার কংগ্রেসের সিদ্ধান্তে ব্যর্থ করে দেওয়ার জন্য 8ই আগস্ট মধ্যরাতে গান্ধীজি সহ বেশ কিছু নেতাকে গ্রেপ্তার করে এবং জাতীয় কংগ্রেসকে অবৈধ বলে ঘোষণা করে। এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের ঝড় ওঠে। 9ই আগস্ট স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন শুরু হয়। দেশের সর্বত্র হরতাল, সভা সমিতি, বিক্ষোভ মিছিল শুরু হয়। আকাশে বাতাসে ধ্বনি হয় ইংরেজ ভারত ছাড়ো। বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ প্রভৃতি স্থানে আন্দোলন বিস্তার লাভ করে। পরের পয়েন্ট দেখো, জাতীয় সরকার প্রতিষ্ঠা। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের নজিরবিহীন ঘটনা ছিল দেশের বিভিন্ন স্থানে স্বাধীন সরকার প্রতিষ্ঠা। মেদিনীপুরের তমলুক, কাথি, দিনাজপুর, বালুরঘাট, ওড়িশার তালচের, বিহারের ভাগলপুর প্রভৃতি স্থানে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। পরের পয়েন্ট দেখো, আন্দোলনের নেতৃত্ব। বলছে, জাতীয় কংগ্রেস প্রায় সমস্ত নেতাই এই আন্দোলনের সময় গ্রেপ্তার হন। তবে জয়প্রকাশ নারায়ণ, সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখার্জি, অরুণা আসাফ আলী প্রমুখ এই নেতৃত্বের
নেতৃত্ব গ্রহণ করেন। এরপর বলছে মহিলাদের অংশগ্রহণ। পরের পয়েন্ট মহিলাদের অংশগ্রহণ। আগস্ট আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য হলো মহিলাদের অংশগ্রহণ। মেদিনীপুরের 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা, আসামের কিশোরী কনকলতা বড়ুয়া, পাঞ্জাবের গৃহবধূ ভাগেশ্বরী ফুকননী প্রমুখের নাম এক্ষেত্রে শ্রদ্ধার সাথে উল্লেখ করা যায়। পরের পয়েন্ট দেখো আন্দোলনের ব্যর্থতা। 1944 খ্রিস্টাব্দে গান্ধীজি আত্মসমর্পণের আহ্বান জানান, আন্দোলন স্থিমিত হয়ে পড়ে। আন্দোলনের ব্যর্থতার পেছনে কয়েকটি কারণ ছিল। 1 নম্বর বলছে সুযোগ্য নেতা ও সংগঠনের অভাব। 2 নম্বর বলছে মুসলিম লীগ ও কমিউনিস্টদের বিরোধিতা। 3 নম্বর বলছে সর্বসাধারণ ও রাজনৈতিক দলগুলির অসহযোগিতা। 4 নম্বর বলছে সরকারি দমন নীতি ইত্যাদি। বলছে আন্দোলনের গুরুত্ব। ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হলেও এর কৃতিত্ব অপরিসীম। 1 নম্বর পয়েন্ট দেখো এই আন্দোলন প্রমাণ করে যে জনগণের মনে কংগ্রেসের অভাব ব্যাপক ও সর্বাত্মক। পরের পয়েন্ট দেখো এই আন্দোলনের প্রমাণ করে ভারতবাসী স্বাধীনতার জন্য প্রস্তুত। 3 নম্বর বলছে মুসলিম লীগ যোগ না দিলেও হিন্দু মুসলিম ঐক্য এই আন্দোলনের বড় সম্পদ। 4 নম্বর পয়েন্ট দেখো এই আন্দোলনের ফলে জাতীয় জাগরণ ও ঐক্যবদ্ধ গড়ে ওঠে। 5 নম্বর বলছে ডক্টর অমলেশ ত্রিপাঠীর মতে নেতৃত্বাধীন এই নেতৃত্বহীন এই আন্দোলনে জনগণের ভূমিকা ছিল প্রশংসনীয়। পরের পয়েন্ট দেখো মূল্যায়ন। সব দিকে বিচার করে ভারতের বড়লাট লিনলিথগো বলেন 1857 মহাবিদ্রোহের পর এটি ছিল সর্বাপেক্ষা বৃহৎ ব্রিটিশ বিরোধী আন্দোলন। তাই বলা যায় ভারত ছাড়ো আন্দোলনের ফলে 1947-এ ইংরেজরা ভারত ত্যাগে বাধ্য হয়। এই আন্দোলন ছিল ভারতের স্বাধীনতা লাভের প্রস্তুতি পর্ব। তোমরা এখানে পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, কোন পরিস্থিতিতে 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ শুরু হয়? এই বিদ্রোহের গুরুত্ব কী ছিল? অথবা এরকম কোশ্চেন থাকতে পারে যে 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের বর্ণনা দাও। দেখো কি উত্তর আছে, নৌবিদ্রোহের পটভূমি। 1 নম্বর পয়েন্ট বলছে বিদ্রোহের সূচনা। 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে বোম্বাই বন্দরে রয়্যাল ইন্ডিয়ান নেভির তরোয়াল জাহাজের রেডিও অপারেটর বলয় দত্ত স্লোগান লেখেন ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, জয় হিন্দ ইত্যাদি। এই অপরাধে নৌ কর্তৃপক্ষ বলয় দত্তকে পদচ্যুত করেন। এর প্রতিবাদে রয়্যাল ইন্ডিয়ান নেভির প্রধান MS খানের নেতৃত্বে 1500 নাবিক বিদ্রোহ ঘোষণা করে 18ই ফেব্রুয়ারি। বোম্বাইয়ের 22টি জাহাজে এবং করাচি হিন্দুস্তান জাহাজে এই বিদ্রোহের সূচনা করে। প্রাথমিকভাবে বোম্বাইতে বিদ্রোহের সূত্রপাত হলেও ক্রমে তা করাচি থেকে কলকাতা তথা সমগ্র ব্রিটিশ ভারতে ছড়িয়ে পড়ে। 78টি সমুদ্র জাহাজ, 20টি তীর এবং 20,000 নাবিক এই বিদ্রোহে অংশ নেয়। এরা বলছে বিদ্রোহের কারণ। বিদ্রোহের কয়েকটি কারণ ছিল। 1 নম্বর বলছে INA সেনার বিচার। বলছে যুদ্ধবন্দী আইনে INA-র 3 সেনাপতি গুরুদয়াল সিং ধিলন, প্রেম সেহগল, শাহনওয়াজ খানকে দিল্লির লালকেল্লায় নিয়ে আসা হয় এবং প্রকাশ্য বিচারের জন্য। 57 দিন ধরে চলা এই মামলায় আজাদহিন্দ সেনাদের বীরত্বপূর্ণ লড়াই ও আত্মত্যাগের কাহিনী প্রকাশিত হয়, যা নৌসেনাদের উদ্বুদ্ধ করে। গান্ধীজি বলেন, যাদের বিচার হচ্ছে ভারত তাদের শ্রদ্ধা করে। 2 নম্বর পয়েন্ট দেখো ব্রিটিশ কর্মচারীদের খারাপ ব্যবহার। বলছে নৌসেনা বাহিনী জাতিগত বিদ্বেষের কারণে ইংরেজ নৌ অফিসাররা ভারতীয় নাবিকদের অকারণে গালিগালাজ, অপমান ও খারাপ ব্যবহার করত। ব্রিটিশ উচ্চপদস্থ কমান্ডার FW কিং ভারতীয় জাতির প্রতি কুৎসা রটালে তা ভারতীয় নৌসেনাদের মনে যথেষ্ট অসন্তোষ সৃষ্টি করে। ভারতীয় সেনারা ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করেও এইসব ঘটনার কোনো প্রতিকার পায়নি। 3 নম্বর পয়েন্ট বলছে বেতন বৈষম্য। বলছে সমযোগ্যতা সত্ত্বেও ভারতীয় নৌ কর্মচারীদের কখনোই ব্রিটিশ কর্মচারীদের সমপরিমাণ বেতন দেওয়া হতো না। বেআইনিভাবে ব্রিটিশ সরকার এই বেতন বৈষম্য বজায় রেখেছিল। একই কাজে এই ধরনের বৈষম্য ভারতীয় নৌসেনাদের মনে ক্ষোভের সঞ্চার হয়। 4 নম্বর পয়েন্ট দেখো নিম্নমানের খাদ্য সরবরাহ। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয় নৌসেনার অসন্তোষের অন্যতম কারণ ছিল তাদের নিম্নমানের খাদ্য সরবরাহ। বহুবার ভালো খাবারের আবেদন করলেও ভারতীয় সৈন্যরা তা পায়নি, ফলে তাদের মনে এক ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। প্রতিবাদ স্বরূপ বোম্বাইয়ের নৌ প্রশিক্ষণ কেন্দ্রে তলোয়ার নামে জাহাজে 1500 জন নাবিক নিম্নমানের খাদ্য বর্জন করে। এরপরে বলছে বিভেদমূলক আচরণ। বলছে পদস্থ ব্রিটিশ নৌ কর্মচারীদের
বিভেদমূলক আচরণের জন্য নৌবাহিনী দুটি বিভাগে বিভাজিত হয়, ইংরেজ শ্বেতাঙ্গ সম্প্রদায় ব্রিটিশ আদার র্যাঙ্কস, যেটাকে বলে BOR নামে পরিচিতি পায়, আর ভারতীয় নৌ কর্মচারী অর্থাৎ ইন্ডিয়ান আদার র্যাঙ্ক বা IOR নামে পরিচিতি পায়। ভারতীয় কর্মচারীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার শিকার হতে হয়। এরপর বলছে পদোন্নতির সুযোগ না থাকা। ভারতীয় নৌ কর্মচারীদের কোনো দিনই পদোন্নতি হতো না। উপরন্তু নতুন করে কয়েকশো ইংরেজ অফিসারের নৌবাহিনীতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ভারতীয় নৌসেনাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থাও ছিল না। এর পরের পয়েন্ট, আচ্ছা লাস্ট পয়েন্ট দেখো, যে দক্ষিণ এশিয়ার মুক্তি সংগ্রাম। ভারতীয় নৌসেনা ইন্দোনেশিয়ার প্রেরিত ভারতীয় নাবিকদের প্রত্যাবর্তনের দাবি জানান। কাম্পুচিয়া, ভিয়েতনাম, লাওস ও মায়ানমারের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে গণ আন্দোলন গড়ে ওঠে, ভারতীয় সেনাদের ওপরও তার প্রভাব পড়ে। তো তোমাদের যদি মনে হয় এখানে পয়েন্ট বেশি আছে, তো তোমরা এখান থেকে দু একটা পয়েন্ট বাদ দিতেও পারো, কোনো সমস্যা নেই। এবার বলছে নৌবিদ্রোহের গুরুত্ব। প্রথম পয়েন্ট দেখো, আলাপ আলোচনার ওপর গুরুত্ব। নৌবিদ্রোহের গুরুত্ব উপলব্ধি করে ব্রিটিশ এই প্রথম সামরিক শক্তির সাহায্য না নিয়ে ভারতবাসীর স্বাধীনতা সমস্যা সমাধানের চেষ্টা করে। আলাপ আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের উপর ব্রিটিশ গুরুত্ব আরোপ করতে শুরু করে। 2 নম্বর পয়েন্ট বলছে ব্রিটিশের বোধোদয়। নৌবিদ্রোহের পর ব্রিটিশ প্রশাসন বুঝে গিয়েছিল এদেশে তাদের দিন শেষ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ব্রিটিশ পার্লামেন্টের জরুরি বৈঠক ডেকে বলেছিলেন, সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে, ভারতে ব্রিটিশ শাসন টিকিয়ে রাখা অসম্ভব। এবার বলছে স্বাধীনতা দানের সিদ্ধান্ত। নৌবিদ্রোহের জন্য ব্রিটিশ প্রশাসন ক্ষমতা হস্তান্তরের অর্থাৎ ভারতকে স্বাধীনতা প্রদানের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। শীঘ্রই তারা ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনকে ভারতে পাঠাতে বাধ্য হয়েছিল। এরপরের পয়েন্ট দেখো, ব্রিটিশ ভীতির অবসানে। বলছে দেখো, নৌসেনাদের বিদ্রোহেও সাধারণত মানুষের মনে ব্রিটিশ ভীতি দূর করেছিল। দেশীয় সেনা ও সাধারণ প্রজাদের মধ্যে ব্যবধান দূর হয়েছিল। আর লাস্ট পয়েন্ট দেখো, হিন্দু মুসলিম ঐক্য সাধনে। বলছে হিন্দু মুসলিম নাবিক এমনকি সাধারণ হিন্দু মুসলিম প্রজারও বিদ্রোহে সাম্প্রদায়িক ঐক্যের পরিচয় দিয়েছিল। তো আবার বলছি, তোমাদের যদি কোনো রকম পয়েন্ট বেশি মনে হয় তো তোমরা এখান থেকে দু একটা করে পয়েন্ট বাদ দিও, কিন্তু এই গুরুত্ব থেকে কিন্তু কোনো পয়েন্ট বাদ দিও না, কারণ এখানে ছোট ছোট লেখা আছে। তো আশা করি তোমরা এগুলো পড়ে মুখস্থ করতে অবশ্যই পারবে। 3 নম্বর প্রশ্ন দেখো, ক্রিস মিশন অর্থাৎ 1942 খ্রিস্টাব্দে যেটা হয় সম্পর্কে কি জানো? ক্রিস মিশনের ক্রিস প্রস্তাবের ব্যর্থতার কারণ সম্পর্কে আলোচনা করো, অথবা এর অরে কি থাকতে পারে। বলছে ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো, ক্রিপস মিশনের ব্যর্থতার কারণগুলি ব্যাখ্যা করো। এখানে কিন্তু খণ্ড খণ্ড ভাগে তোমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু একটু বুঝে বুঝে লিখবে। তো দেখো উত্তর কি আছে একবার দেখো। বলছে দেখো, সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1941 খ্রিস্টাব্দে জার্মানির আক্রমণের চাপে মিত্রশক্তির দেশগুলি বিপর্যয়ের মুখে পড়ে। ভারতেও জাপানের আক্রমণের প্রবল সম্ভাবনা দেখা দেয়। এই জটিল পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ভারতবাসী আর্থিক ও সামরিক সাহায্য প্রার্থনা করেন, যদিও কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ জানান। ফলে এই রাজনৈতিক অচলাবস্থা দেখা যায়। এই পরিস্থিতিতে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে 1942 খ্রিস্টাব্দে ও এক প্রস্তাব পেশ করে যা ক্রিপস মিশন নামে বা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। বলছে ক্রিপস মিশনের পটভূমি। 1 নম্বর পয়েন্ট বলছে জাপানি আক্রমণে প্রতিরোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বলছে সময়টা হলো 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত যুদ্ধজাহাজ ধ্বংস করে অক্ষশক্তির পক্ষে যুদ্ধে যোগদান করলে বিশ্ব রাজনীতিতে এক গুরুতর পরিবর্তন ঘটে। একে একে ফিলিপিন্স, ইন্দোচীন, ইন্দোনেশিয়া, মালয় ও ব্রহ্মদেশ বিধ্বস্ত করে জাপান ভারতের নিকটে এসে হাজির হয়। এই পরিস্থিতিতে জাপানি আক্রমণের মোকাবেলা ভারতবাসী সক্রিয় সাহায্য লাভের আশায় ব্রিটিশ সরকার ব্যগ্র হয়ে ওঠে। বলছে 2 নম্বর পয়েন্ট, প্রভাবশালী নেতৃবৃন্দের চাপ। মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট, ব্রিটেনের শ্রমিক দলের নেতা ক্লিমেন্ট এটলি ও অন্যান্য ব্রিটিশ রাজনীতিবিদগণ যুদ্ধে ভারতীয়দের সাহায্য নেওয়ার কথা বলেন। ভারতবাসীকে স্বায়ত্তশাসন
ও স্বাধীনতা প্রদানের ব্যাপারে প্রতিশ্রুতি ঘোষণার জন্য তারা ব্রিটিশ কর্তৃপক্ষকে চাপ দেন। চীনের রাষ্ট্রপতি চিয়াং কাই শেকও ভারতীয়দের স্বাধীনতার দাবিকে সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে অনুরোধ জানান। 3 নম্বর পয়েন্ট বলছে ভারতীয় শাসনতান্ত্রিক অচলাবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতীয় ব্রিটিশ বিরোধী বিদ্রোহে শুরু হলে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দেয়। অপরদিকে মিত্র পক্ষভুক্ত ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গনে তার ঔপনিবেশিক শক্তিকে ব্যবহার করার সিদ্ধান্ত নিলে ভারতের সহযোগিতার প্রয়োজনীয়তা অনুভব করে। এই লক্ষ্য নিয়েই যুদ্ধকালীন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য বিশিষ্ট সমাজসেবী ও খ্যাতনামা আইনজ্ঞ স্যার স্ট্রাফোর্ড ক্রিপস তার একগুচ্ছ প্রস্তাব নিয়ে ভারতে আসেন। এবার বলছে ক্রিপস প্রস্তাব বা সেই স্ট্রাফোর্ড ক্রিপস কি প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল সেটা বলছে। দেখো, স্ট্রাফোর্ড ক্রিপস 1942 খ্রিস্টাব্দে ভারতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে এক সপ্তাহ ধরে আলোচনার পর 29শে মার্চ একগুচ্ছ প্রস্তাব রাখেন, যা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। ক্রিপস মিশনের প্রস্তাবগুলি ছিল, 1 নম্বর পয়েন্ট দেখো, যে যুদ্ধ শেষ হওয়ার অব্যবহিত পরেই ভারতে একটি যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। 2 নম্বর পয়েন্ট বলছে ওই যুক্তরাষ্ট্রকে ঔপনিবেশিক স্বায়ত্ত শাসনাধিকার ডোমিনিয়নের মর্যাদা দান করা হবে। 3 নম্বর বলছে যুদ্ধ শেষে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে গঠিত গণপরিষদ রচিত সংবিধান প্রবর্তন করা হবে। 4 নম্বর পয়েন্ট বলছে অবিলম্বে ভারতীয় নেতৃত্ববৃন্দকে বড়লাটের শাসন পরিষদে অংশগ্রহণ ও আন্তর্জাতিক সম্মেলনগুলিতে প্রতিনিধি হিসাবে যোগদানের সুযোগ দেওয়া হবে। 5 নম্বর বলছে দেখো সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য স্বতন্ত্র সংবিধান চালু হবে। 6 নম্বর বলছে গণপরিষদে রচিত সংবিধানে কোনো প্রদেশের পছন্দ না হলে সেই প্রদেশটি ভারতীয় ইউনিয়ন থেকে বেরিয়ে নতুন সংবিধান রচনা করতে পারবে। 6 নম্বর পয়েন্ট দেখো সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ব্রিটিশ সরকার ভারতীয়দের নিরাপত্তার দায়িত্ব নেবে, বিনিময়ে তারা ভারতের সম্পদ যুদ্ধের কাজে ব্যবহার করবে। এবার বলছে প্রতিক্রিয়া, অর্থাৎ এই ক্রিপস মিশনের প্রতিক্রিয়া কী ছিল একবার জানবো। 29শে মার্চ কত সালে না 1942 সালের এক সাংবাদিক সম্মেলনে ক্রিপস যেমন খসড়া প্রস্তাবগুলি সর্বজন সম্মুখে পেশ, ঠিক তেমনি 11ই এপ্রিল আরেক সাংবাদিক সম্মেলনে সেগুলি সরাসরি প্রত্যাহার করে নিয়ে লন্ডন যাত্রা করেন। বলছে 1 নম্বর কংগ্রেসের প্রতিক্রিয়া। দেশ বিভাগের সম্ভাবনাকে প্রশ্রয় দেওয়া ক্রিপস প্রস্তাবের তীব্র বিরোধিতা করে কংগ্রেস তা প্রত্যাখ্যান করে। 2 নম্বর পয়েন্ট বলছে মুসলিম লীগের প্রতিক্রিয়া। লীগের প্রতিক্রিয়া ছিল অবশ্য দু রকমের, সন্তোষজনক আবার হতাশব্যঞ্জক। প্রদেশগুলিকে ভারত যুক্তরাষ্ট্রে যোগ দেওয়া বা না দেওয়ার স্বাধীনতা দেওয়ায় লীগ খুশি হলেও স্বাধীন মুসলিম রাষ্ট্রে অর্থাৎ পাকিস্তান দাবি স্বীকৃত না হওয়ায় লীগ ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 3 নম্বর পয়েন্ট বলছে শিখ সম্প্রদায়ের প্রতিক্রিয়া। ভারতীয় শিখ সম্প্রদায়ও ক্রিপস প্রস্তাব মেনে নিতে পারেননি। তাদের আশঙ্কা ছিল মুসলমান সংখ্যাগরিষ্ঠ পাঞ্জাব ভারত থেকে আলাদা হয়ে গেলে শিখদের স্বার্থ বিপন্ন হয়ে পড়বে। এবার বলছে হরিজন সম্প্রদায়ের প্রতিক্রিয়া। হরিজন সম্প্রদায়ের নেতা আম্বেদকর এইভাবে অসন্তোষ প্রকাশ করে যে ক্রিপস প্রস্তাব ভারত কার্যকরী হলে বর্ণ হিন্দু সম্প্রদায়ের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হবে। এবার বলছে ইঙ্গ ভারতীয় ও ভারতীয় খ্রিস্টানদের প্রতিক্রিয়া। ইঙ্গ ভারতীয় খ্রিস্টান প্রভৃতি সম্প্রদায়ও এই প্রস্তাবের ফলে ভবিষ্যতে নিরাপত্তার অভাব বোধ করে। এবার বলছে ক্রিপস প্রস্তাবের ব্যর্থতার কারণ 1 নম্বর পয়েন্ট বলছে পূর্ণ স্বাধীনতা দানের অনুল্লেখ। এই প্রস্তাবটিতে পূর্ণ স্বাধীনতা দানের কোনো উল্লেখ ছিল না। ব্রিটিশ সরকার বিশেষত চার্চিল অনিচ্ছুক মনোভাব এই প্রস্তাবকে ব্যর্থ করেছিল। তিনি কখনোই চাননি ভারত স্বাধীন হোক। আসলে এটি ছিল লোক দেখানোর কৌশল মাত্র। 2 নম্বর পয়েন্ট বলছে সংবিধান সভাকেন্দ্রিক সমস্যা। ক্রিপস প্রস্তাবগুলিতে সংবিধান সভায় ভারতীয় প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের দ্বারা নিয়োগের কথা কিছু বলা হয়নি। এছাড়াও এই প্রস্তাবে সংবিধান সভাকে সার্বভৌম ক্ষমতা না দেওয়ায় হিন্দু মহাসভা, লিবারেল পার্টি প্রভৃতি দলও ক্রিপস প্রস্তাবের কঠোর সমালোচনা করে। এরপরে পয়েন্ট দেখো ভারত বিভাজনের ইঙ্গিত। যে ক্রিপস প্রস্তাবে দেশীয় রাজ্যগুলির 9 কোটি মানুষের ভাগ্য দেশীয় রাজন্যবর্গের ইচ্ছা অনিচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়, যা আসলে
প্রচ্ছন্নভাবে ভারত বিভাজনের ইঙ্গিত দেয়। তাই জাতীয় কংগ্রেস এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। গান্ধীজি এই প্রস্তাবের সমালোচনা করে বলেন, এই প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের ওপর ফেল পড়া এক চেক কাটার শামিল। আর লাস্ট পয়েন্ট দেখো, সার্বজনীন গ্রহণযোগ্যতার অভাব। যে ভারতের বিভিন্ন জাতি গোষ্ঠীগুলির কাছে, অর্থাৎ হিন্দু, শিখ, মুসলিম, অনুন্নত সম্প্রদায় কারো কাছে এই প্রস্তাব গ্রহণযোগ্য ছিল না, তাই এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল। তো পরের ভিডিওতে তোমরা শর্ট কোশ্চেন পেয়ে যাবে, অর্থাৎ এসএকিউ, এমসিকিউ তোমরা উত্তর সহ পেয়ে যাবে, আর শর্ট কোশ্চেন তোমরা সাজেশান পাবে, অর্থাৎ মূল যে এসএকিউগুলো হয় বা শর্ট কোশ্চেনগুলো হয় সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে পরীক্ষাতে কোনো রকম অসুবিধা তোমাদের না হয়। তো ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।